আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে গ্রিস সাইপ্রাস নিয়ে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ নিজেও কথা কিছু বলবো এবং আমি আমার একজন কলিগের কাছ থেকে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ইনি হচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই। উনি গত ৪ মাস যাবৎ সাইপ্রাসে অবস্থান করতেছেন। তো উনার কাছ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানবো। চলেন তাহলে শুরু করি। আচ্ছা ভাই, আপনি ইউরোপ যাত্রা শুরু হয় ঠিক কত সাল থেকে? আপনি কি ইউরোপে মানুষের শুনি যে সবার আশা থাকে যে ইউরোপে আসার জন্য। আসলে এটা কি ১ মাস, ২ মাস, ৩ মাস বা আদৌ কি ৬ মাসে সম্ভব যদি আপনি ভালো একটা বিশ্বস্ত মাধ্যম না পান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউরোপ যাত্রাটি প্রথম থেকে যখন আমি আন্ডার 18+ তখন থেকে আমার ইউরোপ স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছি। আসলে ইউরোপের স্বপ্ন কার না থাকে। তারপরও আমি 2013-এ সাউথ আফ্রিকা চলে যাই। সাউথ আফ্রিকার দীর্ঘ 7 বছর পাড়ি দিয়ে আমি 2019-এ দেশে অবস্থান করি। দেশে অবস্থানের পরিপ্রেক্ষিতে 6 মাস কিংবা 1 বছর আমি রিল্যাক্স করি দেশে। এরপর থেকে আমি ইউরোপের যাত্রা শুরু করি। ইউরোপে আসার জন্য যে ধরনের প্রকল্পটি আছে, যে ধরনের সহযোগিতা নেওয়া দরকার এজেন্সির কাছ থেকে বলেন, মানুষের কাছ থেকে বলেন, আমি সব কিছুই গ্রহণ করার চেষ্টা করি। এক পর্যায়ে আমি রোমানিয়ার জন্য জমা দিই। ব্যাড লাক, আমার রোমানিয়া হয় না। ইভিন আমি ক্রোয়েশিয়ার জন্য জমা দিয়ে আমার ওয়ার্ক পারমিট বের হয়েছে, এমনকি আমি ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করেছি, সেটাও ব্যাড লাক, আমার ভিসাটা আমি পাইনি। তারপরে আমি যে কোনো একটা মাধ্যমে আমি শুনি যে গ্রিক সাইপ্রাস নামের একটা দেশ আছে যেখানে অনেক অপরচুনিটি আছে স্পেশালি ফরেনার্সদের জন্য। তখন আমি সিদ্ধান্ত নিই, দেখি আমি ট্রাই করে দেখি। এখানে আসার জন্য সর্বপ্রথম আপনার যে মাধ্যমটি সেটা হলো আপনি ভালো ইংলিশ জানতে হবে। ইংলিশের মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি সকল ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনি সামান্য একটু সময় অপেক্ষা করবেন, যেটি অন্য অন্য দেশের জন্য লং টাইম প্রসেসিংটা। আর এখানে এত লং টাইম অপেক্ষা করা লাগে না, অল্প কিছুদিন আপনি অপেক্ষা করবেন যদি আপনার ইংলিশ স্কিলটা ভালো হয়। আর বেসিক স্যালারি যেটা, আলহামদুলিল্লাহ অন্য অন্য ইউরোপ কান্ট্রির থেকে আমি আমার বন্ধুবান্ধব এখন সবাই আত্মীয় স্বজন অনেক দেশে আছে, আমি সবার সাথে যোগাযোগ আছে। মোটামুটি এখানের বেসিক স্যালারি যেটা, খাওয়া দাওয়া এবং এই টোটাল আপনার যে খরচটা, এগুলো যদি আপনি হিসাব করে আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে ইউরোপের অন্য অন্য দেশ থেকে এই দেশটা অনেক ভালো। ছোটোখাটো একটা দেশ, তবে একটি মনোরম পরিবেশ। এবং কি এখানে কাজের যে ফ্যাসিলিটি আপনি দেখেন, ইউরোপে যদি আপনি কাজ করেন, আপনি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হবে, আপনি বেসিক স্যালারি ধরবে 1200, 1300, 1400 টাকা। এর থেকে আপনি খাওয়া দাওয়ার খরচ, আনুষঙ্গিক অনেক ইন্স্যুরেন্স ফি আছে, এগুলো কেটে আপনি 900 কিংবা 1000 টাকা টিকবে। কিন্তু এখানের ক্ষেত্রে আপনি বেসিক স্যালারি 900 টাকা, ঠিক আছে, কিন্তু আপনার ওভার টাইমের একটা ফ্যাসিলিটি আছে, 8 ঘন্টার বেশি আপনি ডিউটি করতে হবে। যদিও হোটেল সেকশনে আপনার ভালো একটা আরও ফ্যাসিলিটি আছে, যেগুলো আসলে আপনারা ইউটিউব দেখলেই বুঝবেন। আমার মনে হয় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, যেমন আপনি 6 লাখ 7 লাখ টাকা দিয়ে সৌদি আরব গেলেন, কাজের কোনো সুযোগ সুবিধা নেই, কোনো ধরনের ফ্যাসিলিটি নেই, আপনি খুব অসহায় জীবনযাপন করতেছেন। আর এখানে আসার পরে আপনি যেদিন আসবেন ওই দিনই এজেন্সি আপনার কোম্পানির কাছে আপনাকে বুঝিয়ে দেবে। বুঝে দেওয়ার পরে দিয়ে আপনি এরপর থেকে আপনি জব স্টার্ট, মান্থ ফিনিশ, আপনার টাকা আপনি ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন। টাকা নিয়ে কোনো ধরনের দু নম্বরই এরা করে না। এবং কি আপনি 10 মিনিট ওভারটাইম করছেন, তারা আপনার ওভারটাইমটা বুঝিয়ে দিবে। আচ্ছা, এখানে আমি আপনি একটা ইন্টারফেয়ার করি আপনার কথার মধ্যে। আপনি যে বর্তমানে যে কোম্পানিতে আছেন, তো অনেক ক্ষেত্রে শুনি আমরা যে কোম্পানিতে অনেকে ওভারটাইম এক্সট্রা করানোর পর তাদেরকে কোনো স্যালারি দেয় না। ইভেন আপনি বর্তমান যে কোম্পানিতে আছেন, তো এই কোম্পানির স্টাফ থেকে শুরু করে একজন লেবার পর্যন্ত তাদের মতামতগুলো কী? তাদের থেকে আপনি এই মুহূর্তে কী জানতে পারলেন এবং তাদের সুযোগ সুবিধা কেমন? যে কোম্পানিতে বর্তমানে অবস্থানরত আছেন আপনি? আসলে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনি যে কোনো দেশে আসার আগে আপনি সর্বপ্রথম আপনি ওয়ার্ক পারমিটটা জাস্টিফাই করবেন। আপনি যদি কোনো গ্রুপ অফ লিমিটেডে আসেন তাহলে আপনি অবশ্যই সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন। আর আপনি যদি ছোটোখাটো একটা কোম্পানিতে আসেন, যেমন আমি একটা সুপার মার্কেটের মালিক, আমার অধীনে 10 জন লোক বা 5 জন লোক আছে, ওই লোকটি আপনাকে সব ধরনের ফ্যাসিলিটি দিবে না। আর যদি আপনি গ্রুপ অফ লিমিটেডে আসেন, কোনো বড় কোম্পানিতে আসেন, আপনাকে সকল ধরনের ফ্যাসিলিটি দিবে, ইভিং ওভার টাইম পর্যাপ্ত পরিমাণ, একটা দেশের রুল রেগুলেশন অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিবে। আচ্ছা, আর আপনি সাপ্তাহিক কতদিন বন্ধ জানি? আমার সপ্তাহে 5 দিন ডিউটি, 2 দিন বন্ধ। তার মানে অনলি মাসে ২২ দিনে আপনার ১ মাস পূর্ণ হচ্ছে। জি জি।
তো এই ফ্যাসিলিটি কি আপনি মনে করেন যে আমাদের আশেপাশে যতগুলো কোম্পানি আছে তারা পাচ্ছে? আসলে আমি আশেপাশে অনেকগুলো কোম্পানির লোকের সাথে আলাপ করছি, যারা বলছে যে অনেক সময় স্যাটারডে তাদেরকে ফ্রি জব করায়। স্পেশালি যারা ছোটোখাটো কোম্পানিতে আসে, যাদের একটা কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানি বলতে এটাই বোঝায় যে যার 2-3টা বিজনেস আছে। আর যাদের একটা বিজনেস আছে ছোটোখাটো, তারা আপনাদেরকে এক্সট্রাভাবে কিছু মনে করেন যে নেওয়ার চেষ্টা করবে। স্পেশালি আমরা যখন বাঙালি, আমাদের পাসপোর্টটা অনেক দুর্বল, আপনারা জানেন। এই পাসপোর্টের কারণে যখন আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসি, এমনকি প্রতারিত হই। এজেন্সি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। এক পর্যায়ে এমন এক খারাপ মালিকের কাছে আমাদেরকে এনে দেয়, যার একটা ছোটোখাটো ব্যবসা, তার অধীনে 2-5 জন লোক কাজ করে। তারা আপনাকে সকল ধরনের ফ্যাসিলিটি দিবে না। আর যদি আপনি একটা গ্রুপ অফ লিমিটেডে আসেন, যেখানে 50 জন 100 জন লোক জব করে, ওইখানে আপনি একটা কান্ট্রির রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। তো আপনার এই সাইপ্রাসে আসার পরে আপনার সাইপ্রাসের ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে, প্রাকৃতিক অবস্থানগত দিক দিয়ে আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, একটি মনোরম পরিবেশই দেশটি। সাগরমুখী একটি ছোটোখাটো একটি দ্বীপ অঞ্চল। আসলে দেশটি অনেক সুন্দর, এবং কি আমরা যারা প্রবাসী তাদের যতই অর্থ ইনকাম করি, আমরা দিন শেষে ফ্যামিলি, প্রিয়জন, আত্মীয় স্বজনের জন্য আমাদের মনটা কাঁদে। তারপরও এখানে আমরা 5 দিন ডিউটি করার পরে যখন আমরা ছুটিটা পাই, তখন আমাদের এই চিন্তাধারাগুলো চলে যায়, একটু ঘোরাফেরা করি, বন্ধুবান্ধবের সাথে টাইম স্পেন্ড করি। এতে করে অনেক ভালো আছে, এবং কি আমার সাথে যারা আছে, আমার কলিগ, সবাই ভালো আছে। আপনি আসার সময় নিশ্চয়ই একেবারে 100% জাস্টিফাই করবেন আপনার কোম্পানিটা কি গ্রুপ অফ লিমিটেড নাকি ছোটোখাটো একটা কোম্পানি। ছোটোখাটো কোম্পানি হলে আপনি, আমি যে কথাগুলো বলছি এগুলো থেকে কিছুটা ফ্যাসিলিটি আপনি কম পাবেন। আর যদি গ্রুপ অফ কোম্পানিতে আসেন, আপনি সকল ধরনের ফ্যাসিলিটি পাবেন। তার মানে যারা সামনে এখনও পর্যন্ত বাংলাদেশে অপেক্ষার প্রহর গুনতেছে ইউরোপে আসার জন্য, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? যদি গ্রিস সাইপ্রাসে আসে তাহলে কী ধরনের প্রাথমিক প্রিপারেশনগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে, যদি একটু বলতেন। এর ক্ষেত্রে দেখেন, আমাদের এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ। আপনি পড়ালেখা করছেন, মাস্টার্স অনার্স কমপ্লিট করছেন, কিন্তু আপনি ইংলিশে দুর্বল। আসলে ইংলিশে দুর্বল কেউই না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমাদের ম্যাথ এবং কি অ্যাকাউন্টিং, আদার্স অনেক সাবজেক্ট আছে, যেগুলো আমরা ফলো করতে করতে আমাদের লাইফটা শেষ হয়ে যায়। একসময় যায় আমরা দেখা গেছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করি, কিন্তু ভালো মানের কোনো ল্যাঙ্গুয়েজ আমরা পারি না। যেমন বিশ্বের অন্য অন্য দেশের মানুষগুলো পড়ালেখার সাথে সাথে কারিগরি কিছু প্রশিক্ষণ নেয়, এবং কি তাদের টেকনিক্যালি কিছু অভিজ্ঞতা থাকে। আমাদের না আছে অভিজ্ঞতা, না আছে ভাষাগত দিক। এই জন্যে আমরা দেশের বাইরে যখন আসি, তখন আমরা বিভিন্ন ধরনের কাজে পড়ে যাই। আপনি যদি ইংলিশটা মোটামুটি পারেন, একেবারে যে থ্রুলি ইংলিশ বলতে হবে তা না, আপনি মোটামুটি যদি ইংলিশে অভিজ্ঞতা হয়, আপনি দেশে ভালো কিছু করতে পারবেন। অন্তত পক্ষে আপনি আপনার মালিক, কর্তৃপক্ষ এবং কি ম্যানেজারের সাথে যদি একটু আদান প্রদান করতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন এই দেশে। আস্তে আস্তে আপনি একটা দেশে আসার পরে আস্তে আস্তে ভাষা শিখবেন, কিন্তু সাধারণ আইডিয়া নিয়ে এখানে আসতে হবে। তার মানে কর্মদক্ষতা এবং ভাষাগত দক্ষতা মোটামুটি থাকলেই আপনি আশা করি ইউরোপের জন্য ট্রাই করতে পারেন, শুধু গ্রিস সাইপ্রাস না, যে কোনো ইউরোপের দেশের জন্য। আর ইউরোপের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এখানে ইউরোপের যে কোনো একটা দেশে আপনি ঢুকেন, বর্তমানে ইউরোপটা হলো সোনার হরিণ। এখানে এই দেশ ছোট, এই দেশ বড়, এগুলো করে আপনি টাইম স্পেন্ড করবেন না। ইউরোপের যে কোনো একটা দেশে ঢুকেন, আপনি ফ্যাসিলিটি পাবেন। টুডে টুমোরো আপনি একটা না একটা ফ্যাসিলিটি পাবেন। দেখেন, আমাদেরকে এজেন্ট কর্তৃপক্ষ যে কথাটা বলছে যে আপনাদের বেসিক স্যালারি হবে এত টাকা, এর মধ্যে খাওয়া দাওয়া একটা আনুষঙ্গিক খরচ আছে। আলহামদুলিল্লাহ, আমরা ওভারটাইম দিয়ে আমাদের খাওয়া দাওয়া এবং কি বেসিক স্যালারি যেটা, এটা দেশে পাঠাতে পারি। আর খাওয়া দাওয়ার যে খরচটা, এটা আনুষঙ্গিক আমরা বাইরে কাজ করি বা এখানে আমাদের যে ওভারটাইমটা হয় ওটা দিয়ে আমরা কমপ্লিট করি। সো আপনি বেসিক স্যালারি হিসাব করে এখানে না আসাই ভালো, কারণ কি ইউরোপ এমন একটা দেশ, এখানে অপরচুনিটির অভাব নেই। আপনি আসেন, দেখেন, আমার মনে হয় ভালো হবে। তবে আমি বারবারই একটি কথা বলতেছি, ভালো একটা এজেন্সির কাছে আপনি সকল ধরনের ডকুমেন্ট জমা দেন। আর জমা দেওয়ার পরে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা আপনার একমাত্র আপনার উপর নির্ভর করে, স্পেশালি গ্রিক সাইপ্রাসের জন্য। কারণ কি আপনার ভাষাগত যোগ্যতা যদি না থাকে, তারপর আপনি এখানে আসতে পারবেন। সো আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে একটু বলতে চাই। তো আপনি হয়তো বিষয়টা জানেন, দর্শকরাও এই সুযোগে কিছু তথ্য জানতে পারবে আপনার থেকে। তো আমরা ইতিমধ্যে শুনতেছি যে গ্রিস সাইপ্রাস নাকি আসলে সেনজেনে প্রবেশ করতে যাচ্ছে। এটা কোনো এখানকার কোনো লোকাল মানুষের থেকে শোনা নয়, এটা সম্পূর্ণ এই দেশের যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তো ওনার নিজের মুখের কথা।
এখন আপনি কতটুকু শুনেছেন এবং আপনি কতটুকু আশাবাদী যে গ্রিক সাইপ্রাস আগামী 2026 সালের ভিতরে কি আসলে সত্যি সেনজেনে ঢুকতে যাচ্ছে? আসলে এই ব্যাপারটা যদিও একেবারেই গভর্নমেন্টের একটা দিক নির্দেশনা, তারপর আমি এখানে একটা সামান্য একটু কথা বলতে চাই। কারণ কি, একটা দেশ যখন চেঞ্জিং হয় তখন অনেক কিছু নিয়ে তার ভৌগোলিক অনেক কিছু জাস্টিফাই করে। তার ক্ষেত্রে যে গ্রিক সাইপ্রাস চেঞ্জিং হওয়ার জন্য অনেক আগে তারা চেঞ্জিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে, এবং কি চেঞ্জিংয়ের সকল ধরনের নিয়মকানুন তারা ধীরে ধীরে মানতেছে, এবং কি সব কিছুই আমি জানি যে জমা দিয়েছে, কিন্তু এখনও কাজ চলমান আছে। আর চেঞ্জিং বা নন চেঞ্জিং এটা ডাজেন্ট ম্যাটার ইউরোপের ক্ষেত্রে। কারণ আপনি দেখেন, বাংলাদেশে আপনি যদি কোনো জায়গায় জব করেন, ভালো একটা কোম্পানিতে জব করেন, আপনি 25,000 টাকার বা 30,000 টাকার অধিক কামাতে পারবেন না। আর যদিও কামান, সেটা হবে কালো টাকা। আর এখানে আপনি 1 লক্ষ টাকা নির্ভয়ে কামাতে পারবেন, আর দেশে আপনি প্লাস মাইনাস করে টাকা পাঠাতে পারবেন। সো আমার ক্ষেত্রে মনে হয় যে অ্যামাউন্টটা দিয়ে আপনি আসবেন, 1 বছর কিংবা 1.5 বছরের মধ্যে আপনি কমপ্লিট হয়ে যাবে। সো আপনি বাংলাদেশে যদি 12-13 লক্ষ টাকা, 14 লাখ 15 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি 1-1.5 বছরে ওই টাকা উঠানো সম্ভব না। আমি এই জন্য সাজেস্ট করবো, ডাজেন্ট ম্যাটার এটা চেঞ্জিং হবে নাকি না হবে। চেঞ্জিং হলে আমাদের একটু ফ্যাসিলিটি বাড়বে, যে আমি চেঞ্জিংয়ের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে ওগুলোতে আমি ভ্রমণ করতে পারবো। আদার যে ফ্যাসিলিটি, এটা আস্তে 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 আমি পাবো। কিন্তু আমি যদি যে দেশে আছি ওই দেশে যদি আমি ভালো ফ্যাসিলিটি থাকি, আমি যদি ভালো জব পাই, আমার মুভ করা ইম্পসিবল। সো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যারা চেঞ্জিংয়ের অপেক্ষায় আছেন বা বলতেছেন যে আমি চেঞ্জিং একটা দেশে ঢুকবো, দেখেন চেঞ্জিং দেশে ঢুকতে হলে অনেক ধরনের ক্রাইসিস। বর্তমানে আপনি ইন্ডিয়া যেতে হবে, বাংলাদেশের যে বিএফএফ অফিস আছে এগুলো নির্ভুল কাজ করে না, এগুলো আপনার ডকুমেন্টস নেবে আর ঘুষের সাথে আপনার কাজ করবে, আর একসময় আপনাকে ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল বলে বের করে দিবে। সো আমি মনে করি যে ইউরোপের ক্ষেত্রে যদি ইউরোপের স্বপ্ন দেখেন, আপনি নির্বিঘ্নে যে কোনো একটা দেশে পাড়ি দেন, সেটা হোক স্লোভাকিয়া, বসনিয়া, গ্রিক সাইপ্রাস বা আদার যে দেশগুলো আছে নন চেঞ্জিং, ওইগুলোতে আপনি প্রবেশ করেন, আস্তে আস্তে আপনি চেঞ্জিং দেশে প্রবেশ করতে পারবেন টুডে টুমোর। আর দেখেন, আমাদের পুরো পৃথিবীতে নেটো একটা যোগসূত্র আছে, আর তারা চাচ্ছে যে ইউরোপ অন্তর্ভুক্ত দেশগুলোকে একজোট করার জন্য। সো টুডে টুমোরো আমার মনে হয় এটি ইউরোপ চেঞ্জিংভুক্ত হবে, এবং কি এটা 100% শিওর, আজকে হোক বা কালকে হোক। তবে চেঞ্জিংভুক্ত হলে এদেশে আসাটা অনেক ডিফিকাল্ট, বর্তমানেও আসা অনেক ডিফিকাল্ট। যদিও আপনি দেখেন, আপনার ভাষাগত যোগ্যতা লাগবে বা আনুষঙ্গিক অনেক কিছুই লাগে। আমাদের ক্ষেত্রে কিন্তু শুধু আমরা ইন্টারভিউ দিছি আর সহজে চলে আসছি, কিন্তু এখন আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। সো আপনি টাইমও স্পেন্ড করবেন না। আপনি যদি ইউরোপে আসতে হয়, আমার মনে হয় চলে আসেন যে কোনো দেশে। আমি বলতেছি না যে গ্রিক সাইপ্রাসে আসেন, এখানে আছে সেখানে আছে, ইউরোপে প্রবেশ করেন, টুডে টুমোরো আপনি ভালো কিছু করতে পারেন। আসলে সেনজেন বিষয়টা নিয়ে যতটুকু আসলে ঘাটাঘাটি আমরা মনে হয় বাংলাদেশিরাই করি সবচেয়ে বেশি, হ্যাঁ। এদেশের ক্ষেত্রে আসলে এতটা এফেক্ট পড়েও না, ওরা এটা নিয়ে কোনো নিজেদের মধ্যে কোনো আলোচনাও করে না, কারণ এটা তো তাদের এদেশে যারা সিটিজেন আছে তাদের উপর কোনো এফেক্টই পড়বে না। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই যে দেখেন, আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু প্রায়ই বলি যে আমরা যে কোনো একটা সেনজেন কান্ট্রি যেতে পারতাম, তাহলে মনে হয় লাখ লাখ টাকা কামাইতে পারতাম। আসলেই এখন আপনি বর্তমান যে কোম্পানিতে রয়েছেন, আমি আশা করি আপনার এই কোম্পানিতে হয়তো সেনজেনভুক্ত দেশ থেকে কিছু লোক হয়তো আপনার সাথে জব করে। তাহলে তারা যদি তাদের দেশ সেনজেন দেশ থেকে থাকার পরেও তারা যদি একটা নন সেনজেন দেশে এসে কাজ করতে পারে, তো সেটার পিছনে তো অবশ্যই ভালো কিছু একটা সার্থকতা আছে। তাহলে সেটা কী জন্য তারা এই দেশে এসে জব করতেছে, সেটা যদি দর্শকদের সাথে আপনি একটু বলতেন আপনি। আসলে দেখেন, আমার সাথে রোমানিয়ানস, গ্রিস এবং কি আনুষঙ্গিক অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের অনেক লোক কাজ করে, যাদের সাথে কাজের সুবাদে আমরা অনেক সময় কথাবার্তা বলি। তারা একটা কথা আমাদেরকে বলে, দেখেন আমাদের দেশ চেঞ্জিং ঠিক আছে, অনেক বড় একটা দেশ, অনেক সুন্দর একটি দেশ, কিন্তু চেঞ্জিং থেকে নন চেঞ্জিংয়ে বেসিক স্যালারিটা মোটামুটি ভালো, আর তারা এই দেশে অনেক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে, যেটি আমাদের ফাস্টফুড দুর্বলতার কারণে আমরা পাচ্ছি না। তারপরও আমার মনে হয় যে অল্প অ্যামাউন্টের মাধ্যমে এ দেশে আসলে আপনি ভালো একটা জব পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, ইউরোপে এসে আপনি যদি জব না পান, তাহলে আপনার মতো অসহায় আর কেউ না। কারণ এখানে খরচপাতির চাহিদা অনেক। আপনি একটা বাসায় থাকবেন, ওইখানে বাসার ভাড়া আছে এবং কি খাওয়া দাওয়ার খরচ আছে। আপনি যদি 2 মাস বেকার থাকেন, আপনি বাংলা টাকা প্রায় 50 থেকে 60 হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে, এবং কি 2 মাসে আপনার 1,20,000 টাকা শেষ। সো আপনার ফ্যামিলি আমরা যখন আসি মিডিল ক্লাস থেকে, আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম ফ্যামিলি কিছু ধার কর্জা করে আমাদেরকে পাঠায়। এরপরে যদি আমি জব না পাই, এই টাকাগুলো যদি আমি বাংলাদেশ থেকে আনতে হয়, তাহলে এর ক্ষেত্রে যে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। আমার মনে হয়
এই দেশটা এর ক্ষেত্রে অনেক ভালো। আপনার আসার পরে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে কোম্পানির কাছে হস্তান্তর করবে, এবং কি আসার পর থেকে আপনি কোম্পানির মাধ্যমে সকল ধরনের জব ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এবং কি কোনো জায়গায় ঘোরাঘুরি করতে হবে না। তবে এখানে আরেকটা কথা, এই দেশটি কোম্পানির একটু ওভার সিন্ডিকেট থাকে, যেখানে কোম্পানির অনেক ধরনের হাত থাকে। আপনাকে এক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞতাশীল না হন, ভাষাগত যোগ্যতা না থাকে, কোম্পানি আপনাকে রিজেক্ট মেরে দিবে। আর রিজেক্ট মারার পর দিয়ে এখানে কার্যপাতি সহ আনুষঙ্গিক আপনি লিগেলিটি পেতে অনেক কষ্ট আছে। সো অবশ্যই এ দেশে আসতে হলে আপনার ভাষাগত যোগ্যতা লাগবে, কিছু কাজের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি দেশে সাকসেস হবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাবিবুর রহমান আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তো সামনে আমরা অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।